আমার প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত হয় তাহলে আমাদের প্রিভেনশনটা অনেক স্ট্রং হবে। হাই ব্লাড প্রেশার বলেই সাথে সাথে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যদি স্ট্রং হয় তখন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে বা প্রিভেন্ট করার কাজটা শুরু হবে। আরেকদিকে যে সংকটটাতে আমাদের দেশে মানুষরা পড়েন সেটা হচ্ছে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। আমাদের দেশে বহু মানুষ প্রতিদিন হার্ট অ্যাটাক স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু ঠিক কোথায় গেলে সেবাটা পাবেন এবং এই ক্ষেত্রগুলোতে খুব দ্রুত সেবা নিশ্চিত করতে হয়। কয়েক ঘন্টার মধ্যে সেবা নিশ্চিত না করতে পারলে মর্বিডিটি মর্টালিটি অনেক হাই হয়। কিন্তু ঠিক কিভাবে এবং কোথায় গেলে তারা স্বাস্থ্য সেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার না এবং অনেক অপ্রতুলতা আছে। 4.5 ঘন্টার মধ্যে যেতে হবে, কিন্তু 4.5 ঘন্টার মধ্যে স্বাস্থ্য সেবা সেন্টারটা নাই। তো আমরা বলছি যে এমার্জেন্সি স্বাস্থ্য সেবা যাতে একদম সারা বাংলাদেশে নিশ্চিত করা হয়। নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালে গেলেই এমার্জেন্সি সেবা না, বাসা থেকেই যখন সে বুঝবে এই সেন্টারগুলো আছে অ্যাম্বুলেন্সেই যে সেবাগুলো দেওয়া সম্ভব। দিস ইজ লাইফ সেভিং। এমার্জেন্সিতে if you can ensure treatment, it definitely saves lives. বাট আমাদের এমার্জেন্সি সেই স্বাস্থ্য সেবার ফ্রেমওয়ার্কটা নাই। এখানে অনেকেই আছেন জানেন যে আমাদের এমার্জেন্সি মেডিসিনের কারিকুলামটাই নাই। তো আমরা অনেকভাবে আমাদের ডাক্তাররা অনেক কষ্ট করে এই জায়গাটাতে প্যাচওয়ার্ক হিসেবে কাজ করছেন, কিন্তু আমাদের সিস্টেমটা যদি আমরা ফিক্স না করতে পারি প্রাইমারি কেয়ার এবং এমার্জেন্সি কেয়ারের, তাহলে আসলে আমরা অ্যাডিকুয়েট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই কঠিন হবে। আর এখন যেহেতু আমরা 2025 সালে আছি, আসলে ডিজিটাল হেলথের কোনো বিকল্প নেই, ডিজিটাল হেলথ ফিউচার না, ডিজিটাল হেলথ হ্যাজ বিন দ্য প্রেজেন্ট ফর আ লং টাইম। তো বিশেষ করে আমাদের দেশে যেখানে কাগজে কলমে লিখে দিলে রোগীদের প্রায়শই হারিয়ে যায়। ডাক্তারের কাছে যখন আসছে তখন দেখা যায় আগে কি ট্রিটমেন্ট হয়েছিল, আগে কি পরীক্ষা হয়েছিল সেগুলোর কাগজপত্রগুলো আর থাকে না। তখন আবার টেস্ট করাতে হয় এবং ট্রিটমেন্টটা এফেক্টেড হয়। Because if I don't know adequate clinical information for the patient, I wouldn't be able to treat as well. So এটা ডাক্তারদের জন্য যেমন স্বাস্থ্য সেবা দিতে অনেক সহায়ক হবে, রোগীদের জন্য কস্ট কাটিং এবং কোয়ালিটি কেয়ারের জন্য সুবিধাজনক হবে। আমরা বলছি একদম ন্যাশনালাইজ ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেখানে জন্ম থেকে কারেন্ট সিচুয়েশন পর্যন্ত যত রোগ, যত ওষুধ, যা টিকা, যা যত এনকাউন্টার হয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে সবগুলো যাতে একটা জায়গায় থাকে এবং এই সিস্টেমটা ইন্টারঅপারেবল হয়। আমাদের অনেক হাসপাতালেই আছে EHR, কিন্তু দে উইল স্পিক টু ইচ আদার। একটা হাসপাতালে গেলে ওই হাসপাতালে আবার গেলে হয়তো আপনার রেকর্ডটা থাকবে, কিন্তু আপনি অন্য আরেকটা হাসপাতালে গেলেই সেটা আবার হারিয়ে যায়। সেটা যাতে না হয়, all systems must speak to each other, এবং আপনি যেই হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারের কাছেই যান না কেন, they will be able to see your information, এবং ওই ইনফরমেশনের ভিত্তিতে চিকিৎসা হলে it will improve the quality and it will reduce the chance of mistakes. আমরা অনেক সময় যে ত্রুটির কথা চিন্তা করি বা ক্লিনিক্যাল মিস্টেক যেগুলো হয় সেটার চান্স অনেক কমে আসে যদি রাইট ইনফরমেশন থাকে। তার পাশাপাশি আসলে আমাদের উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে যদি আমরা জনস্বাস্থ্যটাকে স্ট্রেনথেন করতে চাই। আমাদের গবেষণার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান ডেডিকেটেডলি কাজ করছে, কিন্তু আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য কোন চিকিৎসা ব্যবস্থা, কোন প্রিভেন্টিভ মেজার, কোন ওষুধগুলো কাজ করবে ঠিক ওইটা জানার জন্য আমাদের বায়ো ব্যাংক এবং কস্ট কাটিং মেজার যেগুলো লো কস্ট ডিভাইসেস, সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। কারণ আমাদের সিচুয়েশনটা খুবই ইউনিক এবং রিসার্চ যেদিকে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইউকেতে বলেন, চায়নাতে বলেন, বায়ো ব্যাংক ইজ where all that cutting edge research is happening, এবং আমাদের দেশে এটা করা খুবই প্রয়োজন আমাদের জনগোষ্ঠীর জন্য। কোন চিকিৎসাটা কাজ করবে, কোন মেজারটা কাজ করবে সেটা বোঝার জন্য। জনস্বাস্থ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জনবল। আনফরচুনেটলি আমাদের WHO অনুযায়ী we are one of the 47 countries facing a critical health workforce crisis. 2021 সালে দেখা গেছে যে ডক্টর পোস্ট, ডেন্টিস্ট এবং মিডওয়াইফ পোস্ট খালি 33.7%, 39.1%, 61.7%, অর্থাৎ 33 থেকে 62% পোস্ট যদি খালি থাকে, of course that system is in a dire need of reform and a lot of infusion. তার পাশাপাশি স্কিল মিক্সে অনেক সমস্যা আছে। সাধারণত রেশিও ডক্টর নার্স টেকনোলজিস্ট রেশিও বলা হয় 1:3:5 WHO অনুযায়ী, বাট আমাদের সেখানেও রেশিও খুবই কম। ডক্টর টু নার্স টু টেকনোলজিস্ট রেশিও 1:0.6:0.3, অর্থাৎ ডাক্তারের তুলনায় নার্স টেকনোলজিস্ট কম, আর ডাক্তার যে কম সেটাও সিস্টেমটাকে ফাংশন করতে দিচ্ছে না। তাহলে আমাদের we need more trained nurses, more trained technologists,
মিডওয়াইফ। এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রেও আবার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা একটু আগে শুনছিলাম যে মেডিকেল কলেজ হয়েছে অনেক, কিন্তু এমন মেডিকেল কলেজ আছে যেখানে আসলে তার সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই। মেডিকেল কলেজ হাসপাতাল তার খোলে নাই, তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নত করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত করছে। আসলে একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থা এটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ঢেলে সাজানোর প্রয়োজন আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য এবং যারা কাজ করছেন তাদের জন্য। আসলে কাউকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করছে না। রোগীরা যখন পারছেন তারা হয় প্রাইভেটে যাচ্ছেন বা যাদের সামর্থ্য আছে বিদেশে চলে যাচ্ছেন, যারা ডাক্তার নার্স আছেন তারাও খুঁজছেন যে বাইরে যাওয়া যায় কিনা। তো কোনো স্টেক হোল্ডারই যদি সার্ভ না করে তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কারোর জন্যই ঠিক না, এবং ইট নিডস আ হোলিস্টিক অ্যান্ড আ সিস্টেমিক ওভারহল। এর সাথে সাথে রিলেটেড এডুকেশন আমার মনে হয় অনেক সময় আমরা বাজেটের কথা হয়তো বলেছেন, বা অনেক সময় শর্ট টার্মের জন্য চিন্তা করা হয়, বা আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডো দিয়ে যাচ্ছি এইটা ইউটিলাইজ করার জন্য হলেও শিক্ষা এবং স্বাস্থ্যতে আমাদের ফোকাস করা প্রয়োজন।